একেবারে শেষ লগ্নে সেই কোর্ট ঘুরে আসতে হলো বিমল দা, যখন জানানো হলো মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে, ইআরও এইআরওরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্রই গ্রহণ করবেন, ডিএম এডিএম এসডিওর দেওয়া সার্টিফিকেট গ্রহণ করা হবে। আমি বলছি এই যে একেবারে শেষ পর্বে কমিশন জানাচ্ছে, কেন শুরু থেকেই এই বিষয়টা কেন স্পষ্ট করে দেওয়া হচ্ছে না? মানুষ কেন হয়রানির মধ্যে পড়বেন? মানুষকে কেন বারবার গিয়ে জানতে হবে? মানুষ কেন বুঝতে পারবেন না? অপরিকল্পিত অপরিণামদর্শিতা কমিশনের, যেটা বারবার বিরোধীর অভিযোগ করে আসছেন। আপনি আপনার একজন সাংবাদিক পাঠিয়ে দিন সিইওর সঙ্গে কথা বলতে বা জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলতে। আমি তো তাদের প্রতিনিধি হয়ে আসিনি এখানে, সুতরাং আমি এর উত্তর একটাও দিতে পারবো না। আমি পরিষ্কার বলবো, তাহলে কার দোষ, কার দায়? দেখো শতরু, দীর্ঘ লাইন আমরা দেখেছি, অসুস্থ হয়ে শুনানিতে দাঁড়িয়ে রয়েছেন, শোকের পোশাকে কেউ এসেছেন, কেউ ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির হয়ে গেছেন মাথায় করে, শয্যাশায়ী নাগরিক, তাকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে শুনানিতে। আমি বলছি এই ছবিগুলো কোথাও ফিরিয়ে আনছে সেই নোটবন্দির স্মৃতি। যখন তোমরা বলেছিলে মানে তাৎক্ষণিক কাণ্ডজ্ঞানহীনতার শাসকের তরফে বলা হয়েছিল সাময়িক কষ্ট, আমি বলছি যে এই যে ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, এরা কি ধরা পড়বে, বাদ যাবে, নাকি নিরীহদের যন্ত্রণাটা আরো বাড়বে? এক্স্যাক্টলি। দেখো, যে প্রশ্নটা করলে দেবস্মিতাও একটু আগে বিশ্বনাথ স্যারকে প্রশ্ন করার সময় বললেন, ওই নোট বাতিলের মানে এই এসআইআর করে কতজন রোহিঙ্গাকে চিহ্নিত করা হলো, নোট বাতিল করে কতগুলো কালো টাকা ধরা পড়েছে, যেরকম এর উত্তর কোনোদিন এই পৃথিবীতে আমরা জানতে পারবো না, তেমন এসআইআরের ফলে কতজন রোহিঙ্গা চিহ্নিত হলো এর উত্তরও আমরা কোনোদিন জানতে পারবো না। এগুলো ওদের হাতে ক্ষমতা আছে, পার্লামেন্টে মেজরিটি পেয়েছে, ওদের যখন যেরকম খুশি ভারতের মানুষকে নিয়ে ছেলে খেলাগুলো করবে। দ্বিতীয় কথা, আমি এখানে বলছি, বিশ্বনাথ স্যার এখন বললেন যে আমি, বিশ্বনাথ স্যার না সরি বিমল শঙ্কর নন্দ বললেন যে আমি ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসিনি, সুতরাং ওদের জবাব দিতে পারবো না। ঠিক কথা। কদিন আগে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির দলীয় সভায় বলতে, আজকে থেকে বিজেপি মানেই এসআইআর, এসআইআর মানেই বিজেপি। এখন যখন একটু বেকায়দায় পড়ে এখন বলে দিলেন যে ইলেকশন কমিশনের জবাব দেবো না। ইনফ্যাক্ট আমি এখানে বলছি, ধরো এই টেবিলে আচ্ছা বিমল শঙ্কর নন্দ তো কখনো বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও আসেনি, কিন্তু বাংলাদেশের সরকারের খারাপ কাজের জন্য কীরকমভাবে বাংলাদেশের সাধারণ হিন্দু মানুষের উপর অত্যাচার হচ্ছে তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাষণ দেন, তো তখন তো বলেন না যে আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আসিনি, ওদেরকে প্রশ্ন করো। সঠিক কাজই করেন। কেউ যদি কোনো অন্যায় করে যার ফলে মানুষের উপর অসুবিধার সমস্যা নেমে আসে, সেটাকে নিয়ে কথা বলাটাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব। ওনার নিজের দেশে নিজের ইলেকশন কমিশন, যাকে কিনা ওনার নিজের দলের প্রধানমন্ত্রী আইন সংশোধন করে আইনকে পাল্টে দিয়ে নিয়োগ করেছেন, তার কৃতকর্মের দায় এখন নেবেন না, ব্যাখ্যাও দেবেন না। আমি একটা কথা বলছি, দেখো এখন তোমরা খবরে দেখালে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে নথি হিসেবে গ্রহণ করার কথা ইলেকশন কমিশন জানিয়েছে। আচ্ছা এখন জানালো, 1 মাস ধরে তো হিয়ারিংয়ে মানুষকে ডাকা হচ্ছে, তারা নথি দিয়েছে এবং একদিন তো এই অপশনটা ছিল না যে তারা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারবেন। তাহলে যে মানুষগুলো হয়তো তাদের কাছে এই ডকুমেন্টটা ছিল কিন্তু ইলেকশন কমিশন এখনো পর্যন্ত ওটাকে পারমিট করেনি বলে একদিন দিতে পারেনি, সেই মানুষগুলোর এখন কি হবে? এখন 11th আওয়ারে এসে তুমি বলছো যে এরপর থেকে আর যে সামান্য, এখন তো 2-4 জন লোকের বাকি আছে, যদি ডেট এক্সটেন্ড করা না হয় তাহলে তো মিটেই গেল, যদি ডেট এক্সটেন্ড করা হয়ও তাহলে তো আর 2 মাসটা লোক আসবে হিয়ারিংয়ে। কিন্তু এতদিন তো বাল্ক অফ দ্য পিপল যাদের কাছে হিয়ারিংয়ের চিঠি গেছে তাদের তো হিয়ারিং হয়ে গেছে, একদিন তো এটাকে গ্রহণ করা হয়নি, একদিন পরে আপনি বলছেন তাহলে এই লোকগুলোর কী হবে? আবার আমি বলছি, আদালত রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, তাহলে তার আগে পর্যন্ত যে মানুষগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিল এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তারা তো আর দ্বিতীয়বার হিয়ারিংয়ের সুযোগ পাবে না। তাহলে সেই মানুষগুলোর কেন, তাহলে তাদের কি দোষটা আছে? যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না দিতে পারার ফলে যদি আজকে একটা মানুষের নামটা বাদ চলে যায়, সে কী করবে? আমি 3 নম্বর বলছি, আদালত যখন নির্দেশ দিল যে ডকুমেন্ট জমা নেওয়ার পরে তার একটা রসিদ দিতে হবে, তখন এরা সেই নির্দেশটা মানতে বাধ্য হলো। তার আগে পর্যন্ত আমরা বিরোধী দল যতবারই দাবিটা করেছে আমাদেরকে হেলায় উড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বলুন, প্রথম দিন থেকে হিয়ারিংয়ের প্রথম দিন থেকে আদালতের নির্দেশটা আসার দিন সকালবেলা পর্যন্ত যে মানুষগুলো বিনা কোনো রসিদে ডকুমেন্টগুলো দিয়ে চলে এসছেন, ফাইনাল লিস্ট যখন বেরোবে, 14 তারিখ হোক, 21 তারিখ হোক, 25 তারিখ হোক, যেদিনই ফাইনাল লিস্ট বেরোবে, যদি দেখা যায় তাদের মধ্যে কিছু মানুষের নাম বাদ গেছে এবং ইলেকশন কমিশন বলে দেয় যে ওদের ডকুমেন্ট আমরা পাইনি, তাহলে বলুন সেই মানুষগুলোর হাতে আজকে কী রইল প্রমাণ করা যে তারা ডকুমেন্টটা দিয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কথাটা এখানেও আলোচনা প্রসঙ্গে এর আগেও আসলো, আমার ধারণা বোধহয় বিমল শঙ্কর এবং ইনফ্যাক্ট রবীন্দ্রনাথবাবু একদিন আমার মনে আছে এই আলোচনার টেবিলে বলেছিলেন, বিহারে যখন এটা হচ্ছিল, জাদ মেহমুদ বললো আপনাদের হিয়ারিংয়ের সময়, যে বিহারে যখন করা হচ্ছিল সেই সময় পশ্চিমবাংলায় এটা করা যেতে পারতো। জোহর সরকার ওই কথাটা বললেন যে সত্যি কথা, দেখুন যেদিন লিস্টটা বেরোবে, ফাইনাল লিস্ট বেরোবে, যদি একজন মানুষেরও অন্যায়ভাবে নামটা ডিলিটেড হয়ে গিয়ে থাকে, তাহলে তার তো আর অ্যাপিল করার সময়টুকু থাকলো না, সুযোগটুকু থাকলো না। তার আগে ইলেকশন ঘোষিত হয়ে যাবে পশ্চিমবাংলায় বিধানসভা ভোট, মানে এইবারের বিধানসভা ভোটে অন্যায়ভাবে যদি আমার কি আপনার নাম বাদ চলে যায়, আমি বা আপনি এইবারের বিধানসভা ভোটে ভোটটা দিতে পারবো না। তারপরে অ্যাপ্লাই করবো, তারপরে পরের বার আবার নাম উঠবে, পরের পঞ্চায়েতে কি পুরসভায় ভোট দেওয়া পরের কথা। তাহলে কেন এমন সময় পশ্চিমবাংলা এসআইআরটা করা হলো যাতে অন্যায়ভাবে যদি 10 কোটির মধ্যে একজন মানুষের নাম বাদ চলে যায়, সেই মানুষটার অ্যাপ্লাই করার সময়টুকু সে পাবে না? কেন করা হলে জবাবগুলো কে দেবে? না, ওটা অদ্ভুত অ্যানালজি টানে কি করে
তো বয়স যথেষ্টই হয়েছে। বাংলাদেশে হিন্দু এর সঙ্গে এখানে নির্বাচন কমিশনকে জুড়ে দেওয়া ওটা ওরাই পারে, আমি ওই আলোচনায় যাব না। আমার কথা পরিষ্কার, আমরা এসআইআর এবং বিজেপি সমর্থক কি বলেছেন আমি পরিষ্কার একটা কথা বলি, আমরা প্রথম থেকে বলেছি নো এসআইআর নো ভোট। এসআইআর সাকসেসফুলি করতে হবে, একটাও অবৈধ ভোটারের নাম রাখা যাবে না এবং একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটাই তো আমরা বলেছি। ন্যাচারালি এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হোক সেটা তো আমরা চাই, এখনো চাই, আগামী দিনেও চাই। আপনারা কি মনে করছেন সেটা হবে? অবশ্যই হওয়া উচিত। যদি না হয়, যদি একটাও অবৈধ ভোটারের নাম থাকে, আমরা নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনকেই চ্যালেঞ্জ করব, এটা ঠিক হয়নি। আচ্ছা আমি এক সেকেন্ড বলছি, আমার সত্যি আমি উইথড্র করছি, আমার ভুল হয়েছে। বাংলাদেশের হিন্দুদের অ্যানালজি আমার টানা উচিত হয়নি, আমার বোঝা উচিত ছিল বিজেপি শুধুমাত্র বাংলাদেশের হিন্দুদের পার্টি, বনগার হিন্দুদের পার্টি নয়। সেই কারণে আমি আপনার শেষ করার জন্য আমি আপনার শেষ করার জন্য অপেক্ষা করেছিলাম। আপনি কাইন্ডলি সৌজন্যতা বজায় রাখুন, নাহলে তোমার সঙ্গে অভদ্রতা কিছুই করব না। এটা বলার জন্য কথা যারা বলে তাদের কথার কোনো উত্তর দিতে আমার রুচিতে বাদ। বেশ, ভেরি গুড। দ্বিতীয়, সুতরাং ওরা মানে বাংলাদেশের হিন্দু নিয়ে যাবতীয় চিন্তা, কিন্তু বনগার হিন্দু যদি এসআইআর এর জন্য মারা যায় তাই নিয়ে বিজেপিকে প্রশ্ন করা যাবে না। তবে আমি একটা কথা বলছি, উনি আগেরবারও বললেন, এইবারও বললেন, আমরা কি বলেছিলাম, নো এসআইআর নো ভোট, সমস্ত জেনুইন নাম বাদ দিতে, সমস্ত জেনুইন নামকে রাখতে হবে, সমস্ত অবৈধ নাম বাদ দিতে হবে। ভেরি গুড। খালি এইটুকু বলেননি দাদা, তাছাড়া বলেছিলেন পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, মুসলমান রোহিঙ্গা। আমি শেষ করে নি, শুভেন্দু অধিকারীকে কোট করছি, বলেছিলেন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এইটাও বলেছিলেন। এখন ছেড়াছুটি চাচ্ছেন তো, শুভেন্দু অধিকারীর বলা কথাগুলো কি এখন স্বীকার করতে লজ্জা পাচ্ছেন তো এই টেবিলে বসে? ছেড়াছুটি চাচ্ছেন তো, তাহলে বলছেন কেন? খালি এইটুকু বলেছেন, বলো 1.5 কোটি রোহিঙ্গাকে বাদ দেবেন বলেছিলেন, কোথায় 1.5 কোটি রোহিঙ্গা? বলো বনগার মতুয়া রোহিঙ্গা, বনগার মতুয়াকে বাদ দেওয়ার জন্য, বনগার জন্যই শূন্য, মানে চিন্তা করতে পারেন, 5%, তার মানে চিন্তা করতে পারেন, এই আপনার জন্যই 5%, চিন্তা করতে পারেন। বনগা অনেক কিছু চেয়ে আপনার, কিন্তু বিমলদা দেখুন এক সেকেন্ড বলবেন, সতেরো বলেছেন আপনি। না, আমি আবার বলছি, মানুষের উদ্বেগ, মানুষের যে কষ্ট, সেগুলো কোনোটাই হওয়া উচিত ছিল না এবং নির্বাচন কমিশনকে অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এবং আপনি যদি পুরনো ইয়েগুলো দেখেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বলেছেন, জ্ঞানেশ কুমার আপনি দিল্লিতে বসে সিদ্ধান্ত নেবেন না, আপনি পশ্চিমবঙ্গে আসুন, পরিস্থিতি দেখুন। ন্যাচারালি নির্বাচন কমিশনের কাছে আমাদেরও দাবি ছিল যে আপনি আরো শক্ত হন। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে কাজ করতে দিচ্ছে না, একজন বিএলও আক্রান্ত হয়েছিল, সেই প্রসঙ্গে বলেছেন, ঠিকই বলেছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বারবার একটা কথা যেটা বলেছিলাম আবার বলছি, যে নির্বাচন কমিশনকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করা উচিত ছিল, কিন্তু তার মানে এই নয় যে আপনি গোটা বিষয়টাকে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট থেকে আলোচনা করবেন। আমি যেটা বলেছিলাম আবার বলছি, আজকের এই ঘটনাগুলো, এই যে সন্দেহের বাতাবরণ, এই যে মানুষের মধ্যে আতঙ্ক, সেটা কিন্তু সেটা এইটা তৈরি করে তারপরে প্রক্রিয়া দেওয়া উচিত ছিল। রাজ্যের শাসক দল, রাজ্যের শাসক দলই এর জন্য কিন্তু এই পরিস্থিতি এইটাই বলবেন। হিয়ারিং শুরু হওয়ার আগে কোন ডকুমেন্টটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়, এইটা আগে ফরাক্কা কাণ্ডে মনিরুলের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ হয়নি এখনো পর্যন্ত। আর এই ঘটনা, অর্থাৎ বাদুরিয়ার ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার দুপুর 2:30, 48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। বৈশ্বনাথদা, এখনো পর্যন্ত এফআইআর হয়েছে বা কোনো পদক্ষেপ নিয়েছে পুলিশ আমাদের কাছে জানা নেই। আমি বলছি, বিচার চাইছে তো আপনারা পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট অব্দি, আর সেই সুপ্রিম কোর্টই তো মনে করিয়ে দিয়েছে এবং কার্যত নির্দেশ দিয়েছে যে একেবারে এসআইআর শুনানিতে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করবেন ডিজিপি, নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা, সেটা হচ্ছে পুলিশ কমিশনারকে, পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসকদেরও নিশ্চিত করতে হবে। কোথায় ছবিটার তো বদল হচ্ছে না। শয়ে শয়ে মানুষকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যেদিন গেছিলেন জ্ঞানেশ কুমারের কাছে, সেখানে মৃত যাদের দেখানো যে তারা যে জীবিত আছে তার সামনে রেখে এসছে। প্রতিদিন দেখা যাচ্ছে যে ডেড ভোটার দেখিয়ে দেওয়া হচ্ছে, যারা স্টিল অ্যালিভ, যারা বেঁচে আছে। এবার প্রচুর নাম বাদ দেওয়া, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,63,00,000 লোকের নাম আজকে এদেরকে বিপদের মধ্যে, চূড়ান্ত ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজকের কাগজে আছে, হিয়ারিংয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে একজন ভদ্রলোক তার স্ত্রীকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে, তারপর তাকে হিয়ারিং সেন্টারে যেতে হয়েছে তার নাম যাতে ভোটার লিস্টে থাকে। আজকের কাগজে আছে মালদায়। কত অন্যায়, কত অবিচার এই নির্বাচন কমিশনকে দিয়ে।
এই যে ছবিতে যেটা দেখা যাচ্ছে আজকে আঙুল যার দিয়ে হুমকি স্ত্রী শাসানি। মারা গেছে, যার কন্যা মারা গেছে, যে মর্মান্তিক ঘটনার সঙ্গে আপনি এইখানে ধাক্কাধাক্কিটাকে একই ভিত্তিতে মাপছেন। এরকম ভাবে মানুষকে ভোগান্তি, চূড়ান্ত ভোগান্তি করছে মানুষের ওই জন্য ক্ষোভ তৃণমূল হাতে বিক্ষোভ আইন হচ্ছে। তুলে নিয়েছে। দেখুন যেটা দেখাচ্ছেন ছবি, আজকের বাদুড়িয়ার ছবিটা, এখানে তৃণমূলের পতাকা নিয়ে কেউ কিছু করেনি। আপনারা না, না, জোর করে তৃণমূল নেতারা এটা বলে রয়েছেন, দিলে তারা তো মেনে হবে না। নিয়েছেন তো। আরে তারা স্বীকার জনরোষ হবে না, করেছেন। পাবলিকের মধ্যে গ্রিভেন্স হবে না। দেখুন আমি একটা কথা বলছি, বিশ্বনাথবাবু বললেন, আমি সেইটার এক্সটেনশনেই কথাটা বলছি। এরা বাংলা এসআইআর করতে এসেছিল, ঠিক করে একটা এফআইআর করতে পারে না। মানে শুরুর দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত ইলেকশন কমিশন প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে এতজন সরকারি অফিসার মার খেলো। না, কেন করতে পারছে না কি মনে হয়? যে কারণে সিবিআই কাউকে ধরতে পারছে না, যে কারণে ইডি কাউকে জেলে রাখতে পারছে না, যে কোনো কারণে হোক না কেন। নির্বাচন কমিশন এক তালিকায় ফেলে দিচ্ছ, তার কারণ সেটি না, তার কারণটা হচ্ছে তিনটেই কেন্দ্রের সরকার অ্যাপয়েন্ট করে। সিবিআই ইডির মাথায় কারা বসবে তা তো কেন্দ্রের সরকার বরাবরই অ্যাপয়েন্ট করতো। এখন ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার কে হবে সেটাও এখন আইন সংশোধন করে মোদি এবং মোদির ক্যাবিনেটের একজন মন্ত্রী মিলে ঠিক করেন। সুতরাং এই তিনটেই আমাদের কাছে কেন্দ্রের সরকার দ্বারা অ্যাপয়েন্টেড সংস্থা, এবং তিনটে সংস্থারই কার্যকারিতা সম্পর্কে পশ্চিমবাংলার বিজেপি প্রতিনিধিদের যথেষ্ট সমালোচনা রয়েছে। যেটা বিমলবাবু এখন বললেন যে ইলেকশন কমিশনকেও প্রশ্ন করবো কেন আপনারা কিছু করতে পারছেন না। একই প্রশ্ন আমরা ইডির ব্যাপারেও শুনি, একই প্রশ্ন আমরা সিবিআইয়ের ব্যাপারেও শুনি। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, মোদির পশ্চিমবাংলায় দলীয় সতীর্থরা বা মোদির দলের পশ্চিমবাংলার এই বক্তারা যেটা জানে, সেটা মোদির অ্যাপয়েন্টেড এই সংস্থাগুলো জানে না। যে কারণে যে কোনো কারণেই হোক না কেন, ভারতের সমস্ত রাজ্যে ইডি বলুন, সিবিআই বলুন, কি ইলেকশন কমিশন বলুন, তাদের একরকম আমরা চেহারা দেখি, আর পশ্চিমবাংলায় এসে এরা ভিজে বেড়াল হয়ে যায়। কেন হয়ে যায় আমাদের কাছে উত্তর নেই। বৈষ্ণব চ্যাটার্জি যে কথাগুলো বললেন, দেখুন মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এইটাও ঘটনা, যে যখন সরকারে থাকে সে তখন নিজের দলের গুন্ডামিকে জনরোষ বলে চালিয়ে দেওয়ার একটা সুযোগ পায়। আজকে জনরোষের ফলে যে মানুষ খেতে পাচ্ছেন না, এই তৃণমূলের আমলে যে মানুষ চাকরিতে প্রতারিত হয়েছেন, সেই ছেলে মেয়েগুলো যখন একটা শান্তিপূর্ণ মিছিল করতে যায় বিকাশ ভবনের সামনে, তখন পুলিশ তাদেরকে মেরে পিটে চামড়া গুটিয়ে গাড়িতে তোলে। তারা কিন্তু হাতে অস্ত্র তুলে নেয় না, কিছু ভাঙচুরা করে না, কিচ্ছু করে না। এমনকি বসে যখন অনশন করে, অনশনের ওপর লাঠিচার্জ করে পুলিশ তুলে নেয়, এটাও আমরা দেখেছি পশ্চিমবাংলায়। সেটা জনরোষ নয়, কারণ তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন করছে। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের লোকজন রাস্তায় নেমে পড়ে কিছু একটা হুজ্জতি করবে, মনোনয়ন যখন করবে, তখন সেটা হয়ে যাবে জনরোষ। মানুষের মধ্যে ক্ষোভ আছে, এটা 100 বার সত্যি। তেমন বৈষ্ণব চ্যাটার্জি যেটা বলছেন যে ফারাক্কার ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিয়েছে, ফারাক্কার এই গন্ডগোল করেছে মনিরুল। সম্মান দেওয়া হয়েছে। আমি এগুলো দেখেছি, জানেন, এক একটা জায়গায় দেখেছি। একজন রাজনীতি দলের প্রতিনিধি আমাকে দেখিয়েছেন, পাতার পর পাতা সংখ্যালঘুদের নাম, একজন করে কাউন্সিলর সে বাদ চলে গেছে। আমি দেখেছি এটা, আমি দেখেছি বলে এটা বলছি যে, এবং সে তার কাছে আমার কাছে বলেছে যে এই লোকগুলো আমি আমার পাশের বাড়িতে থাকে বা বেঁচে আছে, আমি জানি, তা সত্ত্বেও তাদের নাম এর দিয়ে এসছে এবং ফোনে তাদের পাওয়া যাচ্ছে না। তো এই কাউন্সিলরগুলো যদি কেউ কাউন্সিলর বলে দিয়ে এসছে, তাদেরকে ধরা হবে না কেন? তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমি দাবি করছি যে একটা লোকের, জীবন্ত লোকের নাম যদি বাদ দেওয়ার জন্য ফর্ম নাম্বার 7-এ অন্য কেউ দিয়ে আসে, তাদেরকে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি ডিরেক্টিভ জারি করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, একদম গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে তাকে পুলিশের হাজতে তুলতে হবে। একটা কথা বলতে পারি, যেহেতু আমাদের দেখুন যে কোনো রাজনৈতিক দলের মতোই আমাদেরকে তো এসআইআর এর কাজটা কাছ থেকে দেখতে হয়েছে আমাদের মতো করে। আমি পরিষ্কার একটা কথা বলছি, এসআইআর এর এই প্রক্রিয়াটা ঘোষণা করার সময় বিজেপি বলেছিল, এবং একটা বড় অংশের মানুষের মধ্যে ধারণা হয়েছিল যে এর ফলে বাংলাদেশ থেকে আসা কিছু মুসলমানের নাম বাদ যাবে, এবং এটা বিজেপি মানে লোককে একদম কনভিন্স করেছিল, একটা বড় অংশের মানুষকে। সেই সময় আমরা দেখতাম ফেসবুকে আবার এই বিজেপিপন্থী অনেকজন লিখছে, একবার যদি বাংলায় ঠিক করে এসআইআর হয়, বনগা লোকাল খালি হয়ে যাবে। এসআইআর এর পরে যখন প্রথম ড্রাফটটা বেরোলো না, সত্যি দেখা গেল বনগা লোকাল খালি করাটাই ওদের উদ্দেশ্য ছিল। এবং আমি কথাটা শেষ করিনি, অবশ্যই উনি বলবেন। তারপরে রবীন্দ্রনাথ বাবু যেটা বলছেন, অক্ষরে অক্ষরে সঠিক কথা বলছেন, আমাদের অভিজ্ঞতা একদম তাই। যেহেতু বড় সংখ্যক হিন্দু, বিশেষ করে উদ্বাস্তু মতুয়াদের নাম বাদ গেল, সেহেতু আসলে যে আমি মুসলমানের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করছি, এটা প্রমাণ করার জন্য যেটা হলো, অন্ধের মতো বিভিন্ন সংখ্যালঘু এলাকায় বিজেপির লোকেরা ভোটার লিস্ট ধরে ধরে মুসলিম মানুষের নামে ফর্ম 7 করে অভিযোগ জমা দিল। ভোটার লিস্ট ধরে ধরে তারা বেঁচে আছে, বলে দিল যে এরা বহিরাগত, এরা মৃত, এরা এই একদম টার্গেট করে এলাকাটা করা হলো লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে ফর্ম 7 এর সুযোগ নিয়ে। এবং অবশ্যই এদেরকে গ্রেফতার করা উচিত, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।